ধুতি পাঞ্জাবির ক্ষেত্রেও তাই, ধুতির ক্ষেত্রে অবভিয়াসলি মানে আমি এখন ধরো আমার ন্যাশনাল মার্কেটে এখন ধুতির ডিমান্ড বেড়েছে, থ্যাঙ্কস টু সাইফ আলি খান, ওকে পড়ার পর হয়তো অনেকে এখন যারা বাঙালি নয় তারা ধুতি পড়তে চাইছে। রাইট, ওকে, মানে আই ডোন্ট বিলিভ এনিথিং ইন আর্টিফিশিয়াল ইন লাইফ। আমি সপ্তপদী কালেকশনটা লঞ্চ করি এবং সেখানে মানুষকে ফার্স্ট টাইম লোক মানে এক্সপিরিয়েন্স করে যেটা হোয়াইট ওয়েডিং কেমন হতে পারে, মানুষ লাল বেনারসি ছাড়া বিয়ে করতে পারে। তো সেইটা একটা কনসেপ্ট আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি পরবর্তীকালে এখন যেটা আমার খুব ভালো লাগে যে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে, মানুষ এখন সাদা জামা পরে বিয়ে করছে, মানুষ এখন সিলভার গয়না পরে বিয়ে করছে। তো সেই বিভিন্ন রকম কনসেপ্টটা তৈরি করার পেছনের যে জার্নিটা সেটা খুব ইন্টারেস্টিং ছিল। থেকে বড় আমার এটা ছিল, চ্যালেঞ্জ ছিল, আমি কিন্তু ফ্যাশন কলেজ থেকে পাস আউট করে আসিনি, আমি একটা আর্ট কলেজ থেকে পাস আউট করেছি টেক্সটাইল পড়াশোনা করে। ওকে। না জানাটা তো আমার কখনো ফেলিওর হতে পারে না, না জানাটা আমার লার্নিংয়ের জায়গা, সেটাকে আমি এক্সপ্লোর করেছি। এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ওয়েলকাম করে নেব মিস্টার অভিষেক রয়কে। মিস্টার অভিষেক রয়, নমস্কার। তো আপনি তো অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার অ্যান্ড কাস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন। তো আপনার এই যে জার্নি, এর শুরুটা সম্পর্কে যদি একটু আমাদের বলেন। শুরুটা বেসিক্যালি আমি পড়াশোনা করেছি টেক্সটাইল এবং ডিজাইনিং নিয়ে, তারপর শান্তিনিকেতন থেকে। তারপর আমার চিরকালই একটা কস্টিউমের প্রতি আগ্রহ ছিল, মানে কস্টিউম করব বা কস্টিউম ডিজাইন করব। সেটা সিনেমাটা তখন ইনিশিয়ালি আইডিয়াশন ছিল না, ইনিশিয়ালি ওয়াজ থিয়েটারে কস্টিউম করব বা এটা করব। কিন্তু তারপর যখন আমি কলকাতায় আসি, ফার্স্ট আমি কাজই শুরু করি অ্যাজ একটা সিনেমার কস্টিউম করে। আমি একজনকে অ্যাসিস্ট করি, তারপর রাজ চক্রবর্তীর হাউস থেকে শিবাজি দেবলম একজন ডাকে, তারপর সেটা ইজ মাই ফার্স্ট ইন্ডিভিজুয়াল কাজ রাজদার হাউসে, এবং সেইটা থেকেই আমার জার্নি শুরু, ওখান থেকে বলতে পারো। তারপর অ্যাজ এ কস্টিউম ডিজাইনে আগে আমার জার্নি শুরু, পরে আমার নিজে ব্র্যান্ড হয়েছে, লেভেল হয়েছে, সেটা তখন 10 বছর প্রায় হয়ে গেছে। তারপরে কস্টিউম থেকে করতে করতে সিনেমার কস্টিউম, টেলিভিশনের কস্টিউম করে করে তারপর আমি নিজের ব্র্যান্ড চালু করি বহুরূপী, যেটা এখন রয় ক্যালকাটা হয়েছে। আচ্ছা, এই যে জার্নিটা, এই জার্নিটা কতটা তোমার কাছে স্মুথ? তো নিশ্চয়ই ছিল না, অনেক হার্ডেল পেরোতে কোনো হয়েছে। জার্নি কি স্মুথ হয়? আমার তো মনে হয় না কোনো জার্নি স্মুথ হয়, সবার লাইফেই যেরকম হার্ডেলস থাকে অবভিয়াসলি। হ্যাঁ মানে দেখো, আমি আমার ফ্যামিলিগতভাবেও ধরো আমি দ্য ফার্স্ট জেনারেশন হু ইজ ডুইং সামথিং অফ ইটস ওন। তো সেখানে দাঁড়িয়ে নিজের একটা কিছু করা, নিজের একটা পরিচিতি তৈরি করা বা নিজের একটা ব্র্যান্ড এস্টাবলিশ করা, এটা খুবই ডিফিকাল্ট টাস্ক কামিং ফ্রম আ ভেরি ভেরি মিডল ক্লাস ফ্যামিলি, একটা কোনো উইদাউট এনি ফিউচার এক্সপিরিয়েন্স বা পাস্ট এক্সপিরিয়েন্স। সেখান থেকে নিজের মতন করে ব্র্যান্ডটা শুরু করা, এবং অবভিয়াসলি চ্যালেঞ্জেস হার্ডেলসও থাকে, এখনও আছে, এখন আমি বলবো না এখনও যে নেই। কারণ আমাদের অ্যাজ এ ডিজাইনার বলো বা অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন বলো, আমাদের রেগুলার কিছু না কিছু নতুন চ্যালেঞ্জ আমরা ফেস করি, এবং সেটাকে ওভারকাম করা, এটা তো জার্নি। ওকে। তো এই যে তোমার ব্র্যান্ডের নাম বহুরূপী, এটা কি কোনোভাবে এই রূপ বা এটার উপরে ডিপেন্ড করে করেছো, নাকি এর না না পিছনে না, অন্য কোনো? এটা বেসিক্যালি, তোমরা তো সুজয় প্রসাদকে নিশ্চয়ই চেনো সবাই, তো সুজয় আমাকে তখন প্রথমে বলতো, বাবা তুমি সিনেমাও করছো, জামা বানাচ্ছো, এই বানাচ্ছো, তুমি তো পুরো বহুরূপীর মতন একটাই লোক 50টা কাজ করছো। আমি বললাম বা এই নামটা তো ভালো, তো আমি বললাম এইটাই আমার পারফেক্ট আমার ব্র্যান্ড নেম। এবং পরবর্তীকালে মানে আমার বেসিক থিঙ্কিং বিহাইন্ড বহুরূপী ওয়াজ, বহুরূপী মানে আমাদের একটা ডিজাইনার কাজ কি প্রত্যেকটা মানুষকে বিভিন্ন রকম নতুন লুকে প্রেজেন্ট করা, রাইট। এবং একটা তো ওপরের খোলস দিই বেসিক্যালি আমরা। তো বহুরূপীরা তো বিভিন্ন রকম সেজে মানুষকে এন্টারটেইন করে এবং বিভিন্ন রূপ নেয়। সো সেইখানে কানেকটিভিটি ওয়াজ বহুরূপী। কিন্তু 10 বছর বহুরূপী ছিল, রিসেন্টলি আমাদের জাস্ট আমার নাম চেঞ্জ করে রয় ক্যালকাটা করা হয়েছে। তার কারণ আমাদের ন্যাশনাল লেভেলে মানুষ বা নন বেঙ্গলি মানুষরা বেশি কানেক্ট করতে পারে না বহুরূপী নামের সাথে। তো সেটা হিসাবেই এটাকে চেঞ্জ করা, রিসেন্টলি চেঞ্জ হয়েছে, মানে 1-2 মাসই হয়েছে চেঞ্জ হয়েছে। ওকে। তো তোমার এই যে কথোপকথনের মাধ্যমে আমরা উঠে এলাম একটা জায়গাতে, যে আমরা ড্রেসটাকে, খোলসটাকে, সোজা কথায় এটাকেই আমরা বহুরূপী বলে মানে ভাবছি, বা তুমিও ড্রেস নিয়ে কাজ করছো, পোশাক নিয়ে কাজ করছো। তো সামহাও কখনো কি তোমার এটা মনে হয় যে ভেতরের মানুষটা এটাকে ফ্যাশনেবল করার জন্য, মানে
এরকম আমরা তো অনেক সময় শুনি না যে নিজে যদি না ভালো হয় তাহলে তাকে যতই তুমি ড্রেস দাও বা যতই পোশাক পরাও সেটা কিন্তু তার ওপর দিয়ে ফুটে উঠবে না। তো তোমার কি এই ধরনের কোনো কিছু অভিজ্ঞতা হয়েছে যে তুমি ট্রাই করেছো কোনো একটা প্রেজেন্ট করতে কিন্তু হয়তো হচ্ছে না? দেখো, ফ্যাশন মানে কিন্তু বেসিক্যালি তোমার রিফ্লেকশন অফ ইউর ইনার সোল। মানে তুমি যেটা নিজে ভিতরে তারই একটা আউটার রিফ্লেকশন। মানে ফ্যাশন তোমাকে একটা মানুষকে একটা আউটলুক দেয়, রাইট। বাট সেই আউটলুকটাকে ক্যারি তোমাকে করতে হবে। মানে আমি তোমাকে একটা ডিজাইন করে দিলাম, কিন্তু জিনিসটা ক্যারি তোমাকে করতে হবে। তাই তুমি যেটা ভিতরে সেটা যদি না ওটাকে ফিট করে, কখনোই সেটা ম্যাচ করে না। সাকসেসফুল হবে না। অবভিয়াসলি মানে আমি একটা জিনিস তোমাকে পড়িয়ে দিলাম, কিন্তু সেটা তুমি ক্যারি ক্যারি করাটা তোমার ওপর। তাই সেইটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে পড়ছে। তাই যে ডিজাইন আমরা সবসময় যেটা চাই, জিনিসটাকে কাস্টমাইজ করে দেওয়া, মানে পার্সোনালাইজ করে দেওয়া। মানে তুমি একটা রেডিমেড ব্র্যান্ড আর ডিজাইনার ব্র্যান্ডের ডিফারেন্স এটাই। মানে রেডিমেড ব্র্যান্ড তুমি 5টা জামা দেখছো র্যাকে, একজনকে পরে ছবি দেখছো, ভালো লাগছে, তুমি গিয়ে কিনে নিচ্ছ। কিন্তু বা ডিজাইনারের কাছে ওই কাস্টমাইজেশনটা বা ওই আউটলুকটাই হলো যে তোমাকে তোমার মতন করে সাজাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। মানে এটাই তোমার এক্সপার্টাইজ, হ্যাঁ, মানে মানে এটা যার জন্য মানুষ আজকে রয়েজকে চুজ করছে। তো সেটাই, মানে মানুষ তো ওটাই চাইবে যাতে আমাকে আমার আমার মতন করেই সব থেকে বেস্ট লাগে দেখতে। আমি তো তোমাকে আমার মতন করে সাজাতে পারবো না, কারণ রাইট। আমার পার্সোনালিটি তোমার পার্সোনালিটি একদম আলাদা। তো আমি যেভাবে নিজেকে একটা জিনিস ক্যারি করব, সেটা যেরকম আমার পার্সোনালিটি তুমি একটা জিনিস সেভাবে অন্যভাবে ক্যারি করবে। এবং অ্যাজ এ ডিজাইনার আমার কাজই হলো এই যে ডিফারেন্সিয়েশনটা, এবং তোমাকে তোমার মতন করে বেটার করে সাজানো। আজকাল অনেক জায়গাতে আমরা দেখছি যে কিছু একটা মানে কাজ নেই, চলো একটু বুটিক খুলে ফেলি, এই ধরনের একটা থট অনেক মানুষের মধ্যে থাকে। তো এটাতে তুমি তোমার যে ডিজাইন এই সম্পর্কে তুমি যদি একটু বলো যে কোথায় তোমরা আলাদা, কেন আলাদা, এটা যদি একটু ডিটেল করে বলো আমাদেরকে। দেখো, এটা কিন্তু শুধু বুটিক খোলা না। এখন যেরকম সবাই ফটোগ্রাফার হয়ে যায়, সবাই মেকআপ আর্টিস্ট হয়ে যায়, সবাই সব কিছু হওয়াটা খুব ইজি, কিন্তু সেটা কতদিন তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারছো সেটা ইজ ইম্পর্টেন্ট। কারণ আমরা রাইট। দেখি শহরে এখন প্রত্যেক মাসে 10টা করে ক্যাফে খোলে, 3 মাস পর 2টো ক্যাফে বন্ধ হয়ে যায়, কারণ তারা সাস্টেন করতে পারে না। তাই কোনো কিছুই করা, আমি বলবো না শুধু ডিজাইনিং ক্ষেত্রে, কোনো কিছুই করতে গেলে তার একটা বেস বা ভিতটা স্ট্রং হতে হয়। আমি 4টে জামা কিনে এনে নিজের নাম করে বিক্রি করলাম, সেটা একটা টাইম পিরিয়ড অবধি চলবে, কারণ এখন আমাদের গ্লোবালাইজড মার্কেট, সবাই জানি আমরা কোথা থেকে কী হয়। তাই তোমার যদি অরিজিনালিটি না থাকে, প্রিয়রিটি না থাকে, এবং তোমার তোমার নিজস্বতা না থাকে, তাই কোনো বিজনেস তো চলবেই, কিন্তু তোমার মার্কটা থাকবে না। রাইট। মানে আমি শাড়ি কিনে 4টে শাড়ি কিনে বুটিক করলাম, এটা অবভিয়াসলি বিজনেস, এবং এটা অনেক মহিলাদের বা অনেক মানুষ, শুধু মহিলা বলবো কেন, অনেক মানুষদের এটা একটা ইকোনমিক্যাল বুস্ট দিচ্ছে। সেটা এরকম ঠিক, সেটা একটা টাইপ অফ বিজনেস। কিন্তু তুমি যখন একটা এক্সক্লুসিভ ডিজাইনার বের করছো, সেটা একরকম বিজনেস, মানে সেটার সাথে কোনো রকম কম্প্যারিজন হবে না। মানে এটা অবভিয়াসলি অনেক মহিলারা অনেক শাড়ি কিনে এনে বা বিক্রি করে, বা জামা কাপড় একদম। কিনে এনে বিক্রি করে, সেটা তাদের আর্থিক সাহায্য করছে, সেটা যেরকম একটা বিজনেস। সিমিলারলি যখন ডিজাইনারের কাছে যাচ্ছ তুমি, ডিজাইনার আর বুটিক বিজনেস মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স এটাই। তো ডিজাইনার কাছে গেলে তুমি তার নিজস্বতা পাচ্ছ, তার একটা স্টাইল সেটমেন্ট পাচ্ছ। তো সেটা তো অবভিয়াসলি থাকবে, কিন্তু তারপরে তুমি ওটাকে অস্বীকার করতে পারো না, কারণ সেটাও অনেক মানুষকে তাদের রুটি রোজগার দিচ্ছে, অনেক মানুষকে তার ব্যবসা দিচ্ছে। হ্যাঁ, আগেকার দিনে শাড়ির দোকানে গিয়ে কিনতো, সেটা না কিনে একটা বুটিকে গিয়ে কিনছে। বুটিকে ব্যাপারটা তো তাই, কিছু কালেকটিভ জিনিসপত্র জিনিসপত্র পাচ্ছে। কিনে করছে, হ্যাঁ। রাইট। তো আরেকটা জিনিস, এই যে যখন আমরা বুটিক, শাড়ির দোকান আর ডিজাইন হাউস, এই যে তিনটে জায়গাকে আমরা রাখছি, তখন কোথাও গিয়ে আমাদের একটা পকেটের টান পড়ে। সত্যি কথা বলতে অনেকের ইচ্ছা থাকে কিন্তু উপায়টা হয়ে ওঠে না। তো এই জায়গাতে তোমার রয়েজ হাউস, এখান থেকে কি কোনোভাবে তোমরা বাজেট ফ্রেন্ডলি ডিজাইন কিছু বানাচ্ছ বা এই ধরনের কিছু করছো, নাকি একটা সিঙ্গেল ইউনিক পিস বানাচ্ছ যেটা পার্টিকুলার কারোর জন্য? এই দেখো, ব্যাপারটা। একটা জিনিস দেখো, আমরা ভাত ডাল রোজই খাই, রাইট। রেস্টুরেন্টে খাবার কখনো কখনো খাই। তাই শাড়ির দোকান বুটিক তো সবসময় থাকবে, কিন্তু যখন কিছু এক্সক্লুসিভ দরকার হবে, সো ইউ হ্যাভ টু পে আ প্রাইস ফর এক্সক্লুসিভ জিনিস। তুমি এক্সক্লুসিভ জিনিস যদি তুমি রেগুলার দামে বিক্রি করো, তো ইট বিকামস রেগুলার, তার তো কোনো ডিফারেন্সিয়েট থাকবে না। তাহলে আমার মধ্যে আর একটা রেডিমেড ব্র্যান্ডের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তুমি যখন কোনোটা এক্সক্লুসিভ জিনিস চাইছো, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট এক্সক্লুসিভ জিনিস। তুমি তো যেরকম বললাম, তুমি ভাত ডাল রোজই খাও, কিন্তু বিরিয়ানি খেতে গেলে তোমাকে তো এক্সট্রা পকেটের পিঞ্চ দিতেই হয়। তো সেরকমই তুমি যখন ডিজাইনার বা একটা কাস্টমাইজ কিছু চাইছো, অবভিয়াসলি হ্যাভ টু পে দ্য প্রাইস ফর ইট। তো হ্যাঁ, মানে সেটা আকাশচুম্বী অবভিয়াসলি হবে না, বাট হ্যাঁ, তুমি সেটা রেগুলার গার্মেন্টস বা রেগুলার রেডিমেড ব্র্যান্ডের সাথে
তুলনাও হবে না। হুম। বর্তমান ফ্যাশন ট্রেন্ড তুমি কি দেখছো, কীরকমভাবে যাচ্ছে বা কি যেতে পারে ইন ফিউচার? ফ্যাশন ইজ এমন একটা জিনিস যেটা প্রত্যেক দিন পাল্টায় এবং প্রত্যেক সিজনে পাল্টায়। ফিউচারিস্টিক ফ্যাশন তো একরকম হবেই, কিন্তু আমাদের প্রত্যেক দিন মানে আমাদের রেগুলার আপডেট থাকতে হয় যে নতুন কি আসছে, নতুন জেনারেশন কি ভাবছে, তারা নতুনভাবে কি অ্যাডাপ্ট করছে। ধরো আমাদের এক্সাম্পল, আমরা ওয়েডিংয়ের এত কাজ করি, কিন্তু মানে আমরা যেটা 5 বছর আগে ওয়েডিংয়ে যেরকম বানাতাম, এখন আমরা ওয়েডিং অন্যরকম বানাতে হচ্ছে। তো এইটা রেগুলার চেঞ্জ হয়, এটা কোনো ফিক্স বলতে পারবো না যে এটাই হবে বা এটা এখন হচ্ছে বলছে কালকে এটা চলবে। সো রেগুলার আমাদের আপডেট করতে হয় নিজেদের ব্র্যান্ডকে, নিজেদের জিনিসপত্রকে, কারণ মানুষের চাহিদা পাল্টাচ্ছে, মানুষের এক্সপোজার পাল্টাচ্ছে, মানুষের ওয়ে অফ থিঙ্কিং পাল্টাচ্ছে, নেক্সট জেনারেশন একরকম করে ভাবছে। আগেকার আমরা ভাবতাম যে বিয়ের পাঞ্জাবি মানেই একটা তসরের পাঞ্জাবি পরে লোকে বিয়ে করতে চলে যাচ্ছে, কিন্তু না, এখন লোকে কাস্টমাইজ চাইছে, এখন লোকে তার মধ্যে অনেক রকম কালার কোঅর্ডিনেশন চাইছে। তো সেরকম করে আপডেট তো রেগুলারলি হচ্ছে। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আমাদের যে নেক্সট জেনারেশন এরা অনেক সময় যে এ একটা এই যে তুমি কালার কম্বিনেশন যখন বললে, তখন আমরা দেখছি যে তারা হয়তো তাদের জোডিয়াক অথবা সাইন অনুযায়ী তারা কালারের ওপরে একটা ঝুঁকছে। তো সামহাও কোথাও থেকে কি এই যে এখন একটা অ্যাস্ট্রো ব্যাপারটা কাজ করছে, এটা কি তোমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে কোনোভাবে প্রভোগ করছে বা কোনো রকমভাবে তার উপরে প্রভাব ফেলছে? প্রভাব ফেলে না, এটা মানুষের ব্যক্তিগত প্রেফারেন্স, মানে অনেকেই প্রেফার করে তার জোডিয়াক সাইন অনুযায়ী কালার পরা বা তার ডে হিসাবে কালার পরা, সে কোন দিনে কি করছে সেটা তো থাকতেই পারে, তার জন্য অপশন আছে, এটা কোনো আলাদা করে কিছু নেই। হ্যাঁ, যদি কেউ চায় যেভাবে যে এই কালার সে কাস্টমাইজ করতে চায়, সেটা তো অবভিয়াসলি অপশন থাকে। আর একটা জায়গা তুমি একটু আগে বললে যে ফ্যাশন ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তো তোমার কি কোথাও মনে হয় না মানুষ এই যে এখন আবার ধুতি পাঞ্জাবি আমরা দেখছি যে বেশ ট্রেন্ডিং চলে এসছে, বাংলার যে একটা কালচার, বাংলার যে একটা সংস্কৃতি বলা যায়, বাংলার যে একটা পোশাক, এই পোশাকটা আবার নতুন করে ট্রেন্ড করছে। এটা কিন্তু আমাদের প্রিভিয়াস টাইমে ছিল, মাঝখানে লোকে একটা চোস্তা অ্যান্ড পাঞ্জাবিতে যেত, আবার এখন ধুতি অ্যান্ড পাঞ্জাবিতে চলে যাচ্ছে। তো তাহলে কি মানে এটা কি ক্রমবর্তন চলছে নাকি চেঞ্জ হচ্ছে কিছু? এটা বেসিক্যালি আমরা আবার অনেকে হয় না, মানে একটা টাইমের পর আবার আমরা পাস্টকে রিভিজিট করি, সেটাই চলছে। মানে এটা শুধু জামা কাপড়ের ক্ষেত্রে না, তুমি গয়নাগাটি, পোশাক আশাক, মানুষের, এখন তুমি যদি 4টে ফুড ব্লগিং দেখো, সবাই দেখবে তার মধ্যে 3টে শিলে বেটে রান্না করছে। তো আমরা কজন বাড়িতে শিলে বেটে রান্না করতাম? তো সেরকম যেরকম মানুষ পুরোনো জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, সেরকম ফ্যাশনের ক্ষেত্রেও তাই। লোকে সাবেকি জিনিস পছন্দ করছে, পুরোনো স্টাইলটাকে ফরওয়ার্ড করছে। গয়না লোকে পুরোনো ডিজাইনের পছন্দ করছে এখন, মানে চাইছে আবার নতুন করে। মাঝখানে একটা ফেজ ছিল যখন পুরোনো গয়নাগুলো একদম অবসলিউট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার সেগুলোকে রিভাইভ করার চেষ্টা করছে, লোকে সাবেকি হয়ে সাজতে চাইছে। সিমিলার ক্ষেত্রে ধুতি পাঞ্জাবির ক্ষেত্রেও তাই। ধুতির ক্ষেত্রে অবভিয়াসলি মানে আমি এখন ধরো আমার ন্যাশনাল মার্কেটে এখন ধুতির ডিমান্ড বেড়েছে, মানে থ্যাঙ্কস টু সাইফ আলি খান, ওকে পড়ার পর হয়তো অনেকে এখন যারা বাঙালি নয় তারাও ধুতি পরতে চাইছে। রাইট। তো সেই ট্রেন্ডটা তো অবভিয়াসলি সেট হয়েছে। এই যে সেফ আলি খানের সাথে তোমার মিট বা সেফ আলি খানকে নিয়ে তোমার মতো, তুমি একটু আগে বলছিলে যে আমরা একটা মিডিওকার জায়গা থেকে উঠে আসা, এবং সেফ আলি খান বলতে একটা মুম্বাই বেশ, তুমি ওই যে জায়গাটা গেলে, এই জায়গাটা সম্পর্কে যদি একটু আমাদের একটু বলো যে কিভাবে এটা সম্ভব হলো বা কি করলে? দেখো, এটা আমার লাইফে একটা জিনিস ছিল, আমি আজ অব্দি কোনো কিছু প্ল্যান করে কিছু করিনি। তো সাইফ আলি খান ওরকম একটা আনপ্ল্যান্ডই, মানে একদিন পুজোর সময় ওর ম্যানেজার এখানে আমার একজন জার্নালিস্ট বন্ধু শাইনিকে ফোন করে জিজ্ঞেস করে, ওর খোঁজ করছিল একজন বাঙালি কিছু ডিজাইনের জন্য, তার সাথে কানেক্ট হয় এবং উইদিন লাইক 10-15 মিনিটস আমার সাথে কানেকশন হয়। তারপরে ও ডিরেক্টলি কল করে, আমরা কথা বলি, ও কী চায় ও বলেছে ওর দিওয়ালি লুকের জন্য 2 বছর আগে। দিওয়ালি লুকটাও বাঙালি, ও যেহেতু একটা ওর বাঙালি রুটস আছে, ওর মায়ের দিক পুরো সাইডটা সেটাও এক্সপ্লোর করতে চায়। অ্যান্ড অ্যাজ আ পার্সন হি ইজ ভেরি কালচারালি এনরিচড, মানে ওর নিজের হেরিটেজ, নিজের কালচারকে বজায় রাখতে চায়। ও এতদিন যেরকম একটা নবাব পাতাওয়াদি ফ্যামিলি আছে, ওর মায়ের যে বাঙালি একটা সাইড আছে, মায়ের যে বাঙালি সাইড অফ অ্যাস্থেটিক্স, সেটাও এক্সপ্লোর করতে চেয়েছিল এবং তার জন্যই আমার সাথে কানেক্ট করা। তারপর লাকিলি উই ক্লিক, মানে প্রথম যখন ওর ট্রায়ালে তখন ওর জিনিসপত্র পছন্দ হয় এবং ওর প্রত্যেকটা জিনিস পছন্দ হয়, তারপর থেকে পড়তে শুরু করে এবং ওয়ান্স হি ওর ধুতি পাঞ্জাবি, সেটা বিকেম আ ট্রেন্ড। তারপর ওয়ান্স হি ওর ধুতি পাঞ্জাবি, সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করতে থাকে। কেন, আমাদের এই পার্ট অফ ইন্ডিয়া আমরা ধুতিতে যে কতটা অ্যাকাস্টামড, আমাদের তো ওই পার্ট অফ ইন্ডিয়া ততটা মানুষ অ্যাকাস্টামড নয়। দ্য ওয়ে অফ ধুতি, মানে ধুতি মানুষ সারা ভারতবর্ষে মানুষ ধুতি পরে বিভিন্ন রকম স্টাইলে, কিন্তু এই যে বাঙালি ওয়ে অফ ময়ূরপুচ্ছ ধুতি বা কোচানো ধুতি, সেটার যে একটা স্টাইল
বা তার যে একটা ইউনিকনেস, তো সেইটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে এবং সেটার এখনো লার্জার অডিয়েন্স সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এই যে ধুতি পাঞ্জাবি, এটা দেখলাম এর পরে বেশ কিছু বাংলা মুভিতেও এখন আবার একটা ট্রেন্ড চলছে দেখছি। সেটা তো হবেই, মানে যেটা তো ফ্যাশনে হবে সেটা তো তোমার, সিনেমা তো ফ্যাশনের একটা বড় ইন্টিগ্রাল পার্ট, কেন আমরা সিনেমা থেকে ইনফ্লুয়েন্সড হই। মানে মানুষ সিনেমার মতন কস্টিউম পরতে চায়, মানুষ হিরোর মতন দেখতে হতে চায়, মানুষ আগে অমিতাভ বচ্চনের স্টাইল কপি করে প্যান্টস বানাতো। তো এখন তো সেটা সিনেমার ফ্যাশনের উপর বড় ইনফ্লুয়েন্স আছে। মানে প্রত্যেকটা ট্রেন্ড সেট করে কেউ। ধরো আমরা এইটিস ভাবতে, একটা এইটিসের সিনেমা যেরকম জামা কাপড় পরতো সেটা ভাবি, মানে ধরো যেরকম করে জিন্নাত আমান সাজতো সেরকম করে ভাবতে লোকে, বা ববি বা প্রিন্স, হেয়ার কাটটা যেরকম। সব কিছুই, মানে Right. পুরো এই ফ্যাশন সেন্সটাই কিন্তু সিনেমাটা বড় প্রভাব আছে। আচ্ছা, এই যে হেয়ার কাটের কথা আমি যখন বলছি, তো একটা ট্রেন্ড আমরা দেখি, এটা তুমি উত্তর দিতেও পারো বা নাও পারো, যে ম্যাক্সিমাম মানুষজন একটা হেয়ার একটা রিমুভ করে দেয়, মানে যারা ডিজাইনার হয়। এইটা কি কোনো না, আমার তো রিমুভ ট্রেন্ডিং করার কিছু না, ব্যাপার আমার আছে? চুল পড়ে গেছে, আমার দেখতে ভালো লাগছে না, আমি রিমুভ করে দিচ্ছি। ওকে। মানে আই ডোন্ট বিলিভ এনিথিং ইন আর্টিফিশিয়াল ইন লাইফ, আর আমি চাইলেই চারটে প্যাচ বসিয়ে নিতে পারি যেটা আমার খুব ট্রেন্ডি লাগবে দেখতে, বাট সেটা তো আমার পছন্দ না, কারণ আমি চাই না কোনো জীবনে কোনো কিছু যেটা আর্টিফিশিয়াল। মানে ন্যাচারাল জিনিসটা ফ্লো। যেটা, হ্যাঁ, যেটা ভালো লাগবে ও সেটাকে নিজের মতন করে করে নেওয়া। রাইট। আমার চুল হালকা হয়ে গেলে আই ক্যান রিমুভ ইট এনি টাইম। সো মানে কিন্তু এখন লোকে প্যাচও করে, এবং যার যেটা প্রেফারেন্স, কেউ যেটা সেটাকে পছন্দ করে তার নিজের কনফিডেন্স বুস্ট করতে চায় সে করতে পারে। আমার যেরকম মনে হয় আমার যেটা আছে সেটাকে আমার বেস্ট ওয়েতে দেখানোটাই আমার কনফিডেন্স। গুড। তো এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এর মধ্যে আমরা একটা জিনিস কিন্তু এর মধ্যে থেকে তোমার পার্সোনাল একটা জায়গাতে গেলাম আমি, বাট আমরা কিন্তু এখানে বারবারই আমরা যেটা বুঝতে পারলাম যে ফ্যাশন মানে আমরা কিন্তু যেটা নিজে সেটাকে আরও ভালোভাবে প্রকাশ করানো, এবং ডিজাইনারের কাজ হচ্ছে যে আরও সুন্দর করে কি করে এটাকে যা আছে তার উপরে বেশ করে যাওয়া, এনহ্যান্স করে দেওয়া। এনহ্যান্স করা, যা নেই সেটা নয়। একদমই তাই। হ্যাঁ। ওকে। আচ্ছা, প্রতিটি ডিজাইনের পিছনে কি কোনো স্টোরি থাকে? আর যদি থাকে, সেরকম কোনো স্টোরি যেটা তোমার মনে হয়েছে যে একদম প্রচণ্ডভাবে তোমাকে ইমপ্রেসড করেছে অথবা অনুপ্রেরণা দিয়েছে কোনোভাবে কিছু, সেরকম যদি একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করো। প্রত্যেকটা অবভিয়াসলি প্রত্যেকটা কালেকশনের পিছনে একটা স্টোরি থাকে, মানে কোনো একটা তুমি যখন একটা কালেকশন তৈরি করছো তার তো একটা বেস থাকতে হবে, তার একটা ব্যাকআপ থাকতে হবে। যেরকম আমার সপ্তপদী কালেকশনটা লাস্ট যখন লঞ্চ হয়েছে, ওয়েডিং কালেকশন, তখন আমি একটা হোয়াইট ওয়েডিং, বাঙালি হোয়াইট ওয়েডিং কালেকশন আমি লঞ্চ করেছি। এটা আমার খুব ক্লোজ টু মাই হার্ট কালেকশন, বিকজ আমরা বিয়ে বা অনুষ্ঠান বলতে যেটা বুঝি সেটা থেকে ডিফারেন্ট হয়েছে, কারণ আমি শান্তিনিকেতন বড় বড় হয়ে উঠেছি, এবং শান্তিনিকেতনের নিজস্ব স্টাইল আছে, সেখানে একটা ব্রাহ্ম ওয়েডিংয়ের কনসেপ্ট আছে, সেখানে মানুষ একরকম করে সাজে, এবং সেইটা শুধু ওই শান্তিনিকেতন সীমিত না রেখে সেটাকে লার্জার দ্যান লাইফে নিয়ে যেতে পারাটা, সেটা আমাদের চ্যালেঞ্জ ছিল, এবং তার জন্যে আমি সপ্তপদী কালেকশনটা লঞ্চ করি, এবং সেখানে মানুষকে ফার্স্ট টাইম লোক মানে এক্সপিরিয়েন্স করে যেটা হোয়াইট ওয়েডিং কেমন হতে পারে, মানুষ লাল বেনারসি ছাড়াও বিয়ে করতে পারে। তো সেইটা একটা কনসেপ্ট আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল এবং খুব ইন্টারেস্টিংও ছিল। সেইটা কনসেপচুয়ালাইজ করা আমার ভীষণ একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটা সব থেকে, এবং আমি পরবর্তীকালে এখন যেটা আমি খুব ভালো লাগে যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে, মানুষ এখন সাদা জামা পরে বিয়ে করছে, মানুষ এখন সিলভার গয়না পরে বিয়ে করছে। তো সেই বিভিন্ন রকম কনসেপ্টটা তৈরি করার পেছনের যে জার্নিটা, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। এই যে তুমি যাই করছো সেটাই একটা ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে একটা, এই জায়গাটায় তুমি কি মনে করো কোনোভাবে তোমার স্পিরিচুয়ালিটি, আমরা অনেক আমি তোমার স্টাডি করছিলাম, তো সেই জায়গাতে আমি দেখছি যে তুমি অনেক জায়গাতে জগন্নাথ দেবকে অনেক ভালোবাসো, বা একটা স্পিরিচুয়ালিটি তোমার কাছে কাজ করে, তো এটা কি কোনোভাবে তোমাকে বুস্ট করে? নোইনলি আননোইনলি করতে পারে নিশ্চয়ই, কিন্তু আমি সেটা ভেবে জগন্নাথ দেবের বা কোনো দেবতার কোনো পুজো করি না। আমার কাছে পুজোটা মানে, দেখো তুমি অ্যাজ এ ক্রিয়েটিভ মানুষ আমরা সারাক্ষণ ভাবনা চিন্তা করি, আমাদের সবার মনে হয় একটা পয়েন্ট অফ জায়গা চাই যেখানে তুমি তোমার ভিতরটাকে বার করে দিতে পারো, মানে তুমি তোমার জিনিসটাকে সারেন্ডার করতে হবে, তোমাকে একজনের কাছে সারেন্ডার করতে হবে। তো আমার কাছে জগন্নাথ দেব বলো বা যেই কোনো ঈশ্বর বলো বা যাই এক্সিস্টেন্স বলো, তার কাছে তোমাকে একটা দিন, একটা পয়েন্ট অফ দিনে তোমার ওই সারেন্ডারনেসটা খুব দরকার, যে আমি যা করছি নোয়িংলি আননোয়িংলি কারো খারাপ না করে, আমি ডুইং আ গুড কর্মা, এবার বাকিটা তোমাকে তোমার ওপর ছেড়ে দিলাম, তুমি যেটা ভালো বুঝে তুমি সেটা করবে। তো বাট এইটা নিয়ে কখনোই কোনো স্পিরিচুয়ালিটি বা কোনো ভগবানকে বা কোনো এটা করি না যে আমার এটা চাই ওটা চাই, তুমি আমাকে এটা দাও সেটা দাও। রাইট। আমার মনে হয় যা দিয়েছে যা যথেষ্ট,
মানে আমি যেটুকুনি পাচ্ছি বা ঈশ্বরের কৃপা যেটুকুনি করছি সেটা যথেষ্ট। বাকিটা যা করবেন, যেটাই করবেন, নিশ্চয়ই ভালো করেই করবেন। কারণ তা বলে আমি সারাদিন রাত্রি লোকের ক্ষতি করব বা লোকের খারাপ চাইবো আর আমি ভগবানের কাছে বলবো না আমাকে এটা দাও ওটা দাও, তাহলে আমার মনে হয় ভগবানও সেটা চাইবে না। রাইট। ভবিষ্যৎ যে ব্যাপারটা, তুমি কি করতে চাও এই ফ্যাশন ইন্ডাস্ট্রি? এই যে বললাম আমি একটু আগে যে আমি কোনো কিছু আজ অব্দি কোনো প্ল্যানিং করিনি। রাইট। মানে আমি নেক্সট বছরে কী করবো আমি জানি না। আমার যেটা হলো, আমি দেখো আমার ডিজাইনিংয়ে আসাটা যেরকম খুব নোইনলি আননোইনলি, তা আমি চাই আমার নেক্সট লাইফটাও আমার জার্নি থ্রু থেকেই ক্রিয়েট হোক। মানে আমি যেটা আজকে করছি বা তোমার সাথে কথা বলে আমার যদি একটা জিনিস মাথায় আসে, সেটা আমি আমার লাইফে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করব। তো আমি চাই আমার জার্নিটা একটা জার্নির মতন হোক। যদি খুব ডেস্টিনেশন বেঁধে দিই না, জার্নিটার কোনো মজা থাকে না। আমি জানি ওখানেই পৌঁছাতে হবে, রাইট। কিন্তু তুমি যদি জানো তোমার 5টা রাস্তা আছে, এই রাস্তায় গেলে এটা হতে পারে, ওইটা রাস্তায় গেলে ওটা হতে পারে, সেটাই তো জার্নি। অ্যাজ এ ক্রিয়েটিভ মানুষ তোমার এই খিদেটা না থাকলে আমার মনে হয় কোনো কিছুই ভালো লাগবে না। তো আমার ওটা ভালো লাগে যে এই এক্সপ্লোর করাটা, যে মানে আমি এটা যাচ্ছি, নেক্সট স্টেপ এটা হতে পারে। আমার কালকে মনে হতে পারে আমি আরেকটা স্টোর করবো, সেখানে আরেকটা অন্যরকম কিছু করব। তো এই যে এক্সাইটমেন্টটা ডেইলি, এইটা তো থাকাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ক্রিয়েটিভ মানুষের কাছে। এবং আমাকে এই এক্সপেরিমেন্টটাই এগিয়ে নিয়ে যায় বেসিক্যালি। সেটাই চাই। অদ্ভুতভাবে এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনারা দেখছেন আজকে এক্সপ্লোরার অভিষেক রয়কে বলা যেতে পারে। অ্যান্ড আমরা কিন্তু সামহাও কোথাও গিয়ে আমরা প্রত্যেকেই এক্সপ্লোর করার জন্যই আমাদের জীবনটাকে আমরা ভেবেছি। একদম। আমরা কিন্তু কোনো জায়গাতে যদি আমরা ভেবে নিই যে আমি এর পরে এটা করব, পরের বছরে এটা করব, তারপরের বছর এটা করব, তো এইভাবে কি সবসময় গতে বাঁধা হয় না? ফার্স্টে জিনিসটা হয় না। আমি যদি কোনো কিছু প্ল্যান করি সেটা আলটিমেটলি কোনোদিনও হয় না। তাহলে সেটা আমি আমার একমাত্র কাজের ক্ষেত্রে বেসিক প্ল্যানিংটা করতেই হয়। তাছাড়া তুমি একটা বিজনেস বা কিছু রান করতে পারবে না। সেই বেসিক প্ল্যানিংটুকু জায়গা ঠিক রেখে বাকি তোমার ক্রিয়েটিভ মাইন্ডটাকে তুমি বেঁধে দাও যে তোমাকে এটাই করতে হবে, আমাকে এটাই অ্যাচিভ করতে হবে, এটাই করতে হবে, তাহলে আমার মনে হয় যে কোনো ক্রিয়েটিভ মানুষের কাছে সেটা খুব স্ট্যাগনেন্ট হয়ে যায়। ক্রিয়েটিভ মানুষের যাত্রাপথটা হ্যাভ টু বি ওপেন, মানে দে হ্যাভ টু বি, মানে কালকে ধরো আমি জামা কাপড়টা বানিয়ে অন্য কিছু করতে পারি। কালকে আমার চাষ চাষ করতে ইচ্ছে করলে আমি একটা চাষি, মানে একটা ফার্ম করে, ফার্মও এক্স্যাক্টলি। করে থাকতে পারি। আমার রান্না করতে ভালো লাগে, কালকে আমি একটা রেস্টুরেন্টও খুলতে পারি। তো আমার সেই এক্সপ্লোরেশনের জায়গাটা রাখতে হবে জীবনে। আদারওয়াইজ লাইফটা তো বোরিং হয়ে যায়। ক্রিয়েটিভ মানুষ সারাক্ষণ মানুষের কিছু না কিছু ঘুরতে থাকে, তো সেটা তো তোমাকে এক্সপ্লোর করার জায়গা দিতে হবে। তো একটা কথা, এই যে ধরে নাও, আমি আবার একটু পার্সোনাল তোমার কাছে টাচে যাচ্ছি, অনেক বাঙালির মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু বাইরের যে একটা সম্প্রদায়, ধরে নাও মারোয়ারি বা এরা এরা একটা বলে না যে অলওয়েজ বাঙালি মানে ল্যাদঘর, তাদের মাঝে তাদের কাছে ক্রিয়েটিভিটি প্রচুর রয়েছে, বাট দে আর ল্যাদঘর। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে তুমি কিভাবে বলতে পারো যে তুমি ল্যাদ কথাটা, মানে বা এই যে জায়গাটা, মানে মানুষ একটু বিশ্রাম নিয়ে নিজের মতো চিন্তা করছে বা ভাবনা চিন্তা করছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে, ল্যাদ এটা কি কোনোভাবে কানেক্ট করে? না না না, এটা আমাদের না, আমাদের ওই জিনে ঢুকে গেছে আর কি। বাঙালি, এটা হলো, এটা কিন্তু বাঙালি বলতে নেই, এটা বলে বাঙালি মধ্যবিত্তদের মেন্টালিটি। কারণ আমাদের বাঙালি মধ্যবিত্তের বেসিক্যালি খুব ভীতু হই আমরা। আমরা কিছু নেক্সট স্টেপ নিতে গেলেই ভাবি ও আচ্ছা রে, না হয় তাহলে কী হবে। কিন্তু যদি তুমি না হয়টাকে একবার জয় করতে পারো, তখন দেখবে লাইফটা বিকামস ইজিয়ার। আর ওই না হয় থেকেই লোকে কিন্তু ল্যাদ খায়। আচ্ছা, সবাই চায় একটা সিকিউর চাকরি পাই, আমার একটা 10টা বছর চাকরি থাকবে, আমার একটা সিকিউর লাইফ থাকবে, ওই শনি রোববার ঘুরতে যাব, ওই যে জার্নিটা, ওইটাকে তুমি ওভারকাম করতে পারো, ওই মেন্টালিটিকে ওভারকাম করতে পারলে কিন্তু ওই ল্যাদটা থাকে না। বাঙালিকে বলে ল্যাদ আমি জানি না, বাঙালি এত ব্যবসা করছে বা এত কিছুই করছে, তুমি সেটা আমাদের পলিটিশিয়ানসদেরই দেখো বা আমাদেরই দেখো, বা আমার কোনো বন্ধু তো আমাকে জীবনে বলতে পারে না তোর জীবনে ল্যাদ আছে, বিকজ আমাকে এটা কেউই বলতে পারে না। কাজের জায়গায় বা হোক, বা আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যাদের আমি দেখি তারা সবসময় কিছু না কিছু নিয়ে রয়েছে। এটা একটা হয় না, একটা জেনারেলাইজড ট্যাগ করে দেওয়া, রাইট। যে বিহারি মানে সে এরকম, বাঙালি মানে সে ল্যাদকে দুপুরবেলা ঘুমায়, গুজরাটি মানে সে এটা করে। এইগুলো আমার মনে হয় একটা টাইপ অফ পিরিয়ড ছিল যেটা আমরা সবাই ওভারকাম করছি। আর এখন এই গ্লোবালাইজেশনের দুনিয়ায় কোনো কিছুই কাউকে ট্যাগ করা খুব ডিফিকাল্ট। সবাই দৌড়াচ্ছে, রাইট? সবাই দৌড়াচ্ছে, এবার সবাই সবার মতন করে দেবো, সবার মতন করে দৌড়াচ্ছে। সবাই সবার মতন। কেউ চায় সে একটা কর্পোরেট লাইফে বিশাল সাকসেসফুল হবে, কেউ নিজে বিজনেস করতে চাইছে, কেউ নিজের ক্রিয়েটিভ সাইড এক্সপ্লোর করতে চাইছে, সবার জার্নিটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ফ্যাশন এটা কি কোনো মানুষকে পাওয়ার দেয়? কনফিডেন্সও দেয়, কনফিডেন্স দেয়। তুমি দেখো একটা জামা অনেকটা হয় না, মানে মানুষ, তুমি একটা নর্মাল রেগুলার একটা তুমি
একটা নর্মাল হাফ প্যান্ট গেঞ্জি পরে জায়গায় তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর একটা খুব সুন্দর ডেক ট্যাপ হয়ে যাচ্ছ, তোমার ইনার কনফিডেন্সটা এমনিই বেড়ে যাবে। তুমি দেখো মানুষ এমনি নর্মালি স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে রাস্তা যখন হাঁটবে, একটা স্যুট বুট পরে তার হাঁটার স্টাইলটাই পাল্টে যাবে। অর্থাৎ তুমি বলতে চাইছো লুক গুড ফিল গুড। একদমই। তোমার তো ফ্যাশন কি করে, তোমার নিজেকে কনফিডেন্স বাড়ায়, তোমার নিজের যে ইনার যে সেটাকে এনহ্যান্স করছে, তোমাকে অনেক কনফিডেন্স দিচ্ছে, তুমি নতুনভাবে দেখছে মানুষ তোমাকে। এবং মানুষ যখন অন্য একটা অপর দিকের লোক সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, তোমার কনফিডেন্সটা আরও বাড়ছে। এই যে লোকে বলছে তোমাকে দেখতে সুন্দর লাগছে, তার মানে কি তোমাকে দেখতে ভালো লাগছে, মানে তোমার আউটার লুকটাকে দেখতে আউটার সুন্দর লুকটা লাগছে। দেখতে সুন্দর লাগছে। তো সেইটা তোমাকে তো ফ্যাশন অনেকটা সেটার পার্ট, তুমি কি পড়ছো তার উপর পুরো জিনিসটার উপর সেটা অনেকটা পার্ট। আচ্ছা, আগামী 10 বছরে ফ্যাশন ইন্ডাস্ট্রি কি হতে পারে বলে তোমার মনে হয়? আরও বড় তো অবভিয়াসলি হবে, কারণ তুমি পিছনে 10 বছর ফেলে যদি আসো, তখন মানুষ যতটা না ব্র্যান্ড কনসিয়াস বা ডিজাইনার কনসিয়াস ছিল, এখন যতটা হয়েছে, আগামী 10 বছর সেটা আরও বাড়বে। কারণ প্রত্যেকটা মানুষ এখন চায় আলাদাভাবে দেখতে নিজেকে। প্রত্যেকটা মানুষ চায় আমার সোশ্যাল মিডিয়ার ছবি যেন বেশি লাইক হয়, তাই আমাকে বেশি নতুন জামা পরতে হবে, আমাকে নতুন রকম করে দেখাতে হবে। প্রত্যেকটা লোকে তো আগে এক জামা 5 বার পরতো, এখন তুমি এক জামা 5 বার পরে ছবি দিতে পারবে না, ওই লোকে এক জামা পরে ছবি দিচ্ছে। রাইট। কারণ মানুষ এখন অনেক এক্সপোজ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড। প্রত্যেক দিন নতুন নতুন ব্র্যান্ড আসছে, প্রত্যেক দিন আমরা সোশ্যাল মিডিয়া খুললেই 5টা রিলের পরেই একটা ব্র্যান্ডের অ্যাড দেখছি, সেখান থেকে লোকে জামা কাপড় কিনছে। সো এই যে কাস্টমাইজ ফ্যাশন ব্র্যান্ডস বা বিভিন্ন রকম পার্সোনালাইজ লেভেল সব কিছু এরকম বাড়ছে, মানুষের চাহিদাও বাড়ছে। কারণ প্রত্যেকটা মানুষ এখন ব্র্যান্ড কনসিয়াস, প্রত্যেকটা মানুষ এখন চায় নিজেকে অন্যভাবে দেখাতে, আর 5টা মানুষের থেকে আলাদা দেখাতে। তো অবভিয়াসলি গ্রোথ তো হবেই। একটা সময় যখন প্রথম ব্লাউজ এটা এলো ঠাকুরবাড়ির জায়গা থেকে, তার আগে তো মানুষ ব্লাউজ পরতেন না লাইক মানে দ্যাট, এই এই পার্ট অফ দ্য পৃথিবীতে পড়তে পৃথিবীতে পরতেন না। তো তারপরে এখন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেকটা মানুষজন একটা প্রচণ্ডভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জুড়ছে সোজা কথায়। তো তোমার ওই যে ওই সময়ে একটা উইদাউট এনি ব্র্যান্ড কনসাসনেস একটা মানুষের মধ্যে আবার এই অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছিল, আর এখনকার দিনের যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, তো এই যে জায়গাটা তোমার কি মনে হয় অনেক বেশি আমরা কি এখন মানে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি ক্লিক করে করে? না, দুটো তো দুটো কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। মানে তুমি একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলছো, আর এটা এখন একটা মানুষের সোশ্যাল ট্রেন্ডের কথা বলছো। ঠাকুর পরিবারের গণনা দেবীর নিজের সেমিজ ইন্ট্রোডিউস করা একটা বাঙালি জাতির কাছে একটা নতুন ধরনের সোশ্যাল রেভলিউশন। মহিলারা নতুনভাবে নিজেদের দেখছে, তাদের প্রেজেন্টেশন একরকম করে পাল্টাচ্ছে, ব্রাহ্ম সমাজ একটা বড় এফেক্ট, সেটা যেরকম একটা আলাদা জিনিস। আর এখন তো মানুষ সোশ্যাল মিডিয়া দেখে ইনফ্লুয়েন্স হয়ে অনেক কিছু করছে। মানে আমার এই ব্লাউজটা বেরোলে, আমি তো, আমার একটা বন্ধু আছে পরমা বলে, ওর একটা ব্র্যান্ড আছে পরমা, শি ইজ ওয়ান অফ দ্য পাইনিয়ার অফ ডুইং এই ব্লাউজের পেছনে যে নকশা ডিজাইন করা বা বিভিন্ন রকম ব্লাউজের ডিজাইন করা। তো পরমা যখন শুরু করে, আমি বললাম পরমা তুমি বানাও, তোমার তো আর 5টা কই বেরোনোর জন্য রেডি আছে। তো মানুষ তো এখন ফেসবুকে একটা ছবি দেখে সঙ্গে সঙ্গে পরের দিন তার ওই ব্লাউজটা চাই, বা যে কোনো রকম জামা চাই, শুধু ব্লাউজের কথা বলছি না, কারণ ব্লাউজের মহিলা কনজিউমার সব থেকে ফ্যাশনে বেশি, তাই জন্যে শাড়ি ব্লাউজ তুমি আজকে বলো, তুমি দেখো এখন ফেসবুক খুললে তুমি 5টা লোক বা মহিলা দেখবে, মানে পুরুষ বা মহিলা দেখবে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করে শাড়ি বিক্রি করছে। তার কারণ কি, মানুষের কাছে অ্যাক্সেসিবিলিটি বেশি, মানুষের কাছে দোকানে গিয়ে কিনতে হচ্ছে না, সে সোশ্যাল মিডিয়া থেকে দেখে কিনে নিচ্ছে। তো তাই এক্সপোজার বেশি, এখন ব্র্যান্ডস বেশি, এত লেভেল হয়ে গেছে, এত বুটিক হয়ে গেছে, তো সবাই সবার মতন করে বাড়ছে। তো এই যে জায়গাটা হচ্ছে, এটা হতে গিয়ে মানুষের কি কোনোভাবে মানে একটা হয় না যে আমি আমার মতো না হয়েও আমি হয়তো আর একটা দেখলাম ঋত্বিক রোশন আজকে কী পড়েছে বা সামহাও আরেকজন কোনো অ্যাক্টার কী পড়েছে, তার উপরে একটা ট্রেন্ড সেট করে আমি ওই রকম টাইপের পড়ে নিচ্ছি। তাতে আমি হয়তো আমার নিজেকে হয়তো আমি বুঝতেই পারছি না যে আমি কিন্তু ঋত্বিক রোশন নই, আমার জন্য আমার ফিজিকে আমার বডিতে ওটা হয়তো ভালো লাগবে না, কিন্তু দেন অলসো আমি ওটাই পড়ে নিচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটা কি এখন কমেছে? কমে তো ছে, বাট এফেক্টটা থাকে। কারণ দেখো, এটা কিন্তু বেসিক ব্র্যান্ডিংয়ের জায়গা। তুমি যে কোনো ব্র্যান্ড দেখবে একটা টাইপ অফ মডেল বা একটা টাইপ অফ জিনিস দিয়ে জিনিসটা প্রোডাক্টটাকে বিক্রি করতে চায়। তার কারণ কি, আমরা সবাই একটা জিনিসকে আইডিয়ালাইজ করি বা নিজেকে কল্পনা করি যে আমাকে পড়লে এরকম লাগবে দেখতে।
বাট সেটা যেরকম ঠিক, কিন্তু মানুষের ওই অ্যাওয়ারনেসটা থাকা উচিত যে আমাকে, মানে আমি একটা জিনিস দেখলাম সেটা মানে আমাকে ভালো লাগে তার তো মানে নেই, আমার নিজের ব্যক্তিত্বটাকে মাথায় রাখতে হবে। রাইট। তো সেটা যেমন সবসময় ডিজাইন হিসেবে বলি যে তুমি নিজেকে চেনো তারপর জামা কাপড় পরো, এবং সেটা যেরকম আছে, কিন্তু অনেক অবভিয়াসলি এজ এ মাস মার্কেটে সেটা হয় না। বা ধরো একটা ট্রেন্ড বেরোলো, ধরো একটা টাইপ অফ জিন্স বেরোলো, সেটা সবাই পড়তে শুরু করে, মানে মাসের কথা বলছি, মাসের মাস ক্ষেত্রে। পড়তে শুরু করে। এবার সেটার মধ্যে ধরো 50% লোককে ভালো লাগে, 50% ভালো লাগে না, কিন্তু সে চেষ্টা করে তো ওর মধ্যে দেখতে লাগার। এটা যেরকম ভুল ঠিক ভুলের কিছু নেই, জাস্ট মানুষটাকে ওই মানুষ যদি নিজে কনসিয়াস হয় কি আমাকে এটা ভালো লাগবে না, জাস্ট এটা ট্রেন্ডে আছে বলে আমাকে পড়তে হবে, এটা কখনো হতে পারে না। মানে একটা ট্রেন্ডে আছে ওটা আমি পড়বো, সেটা কখনো হতে পারে না। সেটা কি আমার আদৌ স্যুট করছে বা আমি সেটা ক্যারি করতে পারছি কিনা, সেটা একটা বড় কোয়েশ্চেন। অর্থাৎ নিজেকে একবার দেখে নেওয়া দরকার আয়নাতে, তারপরেই আমাদের হ্যাঁ, মানে ড্রেসের নিজের অবশ্যই। মানুষের শেপ সাইজ ডিপেন্ড করে তোমার জামা কাপড়ের উপর। মানে রাইট। তুমি একটা মানুষকে জামা কাপড়টা অনেকটা ডিফাইন করে। মানে তুমি একটা জামা পরলে তোমাকে রোগা লাগতে পারে, একটা জামা পরলে তোমাকে মোটা লাগতে পারে, কোনোটা লাগাটাই খারাপ নয়। মানে কিন্তু তুমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে চাইছো সেটা ইজ সেটা ইম্পর্টেন্ট। ম্যাটার করছে। রাইট। তোমার ক্ষেত্রে ফ্যাশন কি কোনোভাবে নিজের আত্ম অনুসন্ধান? তাই তো বললাম এতক্ষণ ধরে যে তুমি সেলফ, নিজের মানে আমার নিজের পার্সোনালের কথা বলছো। হ্যাঁ। আত্ম অনুসন্ধান না, মানে এটা তো আমার কাছে একটা আমার ক্রিয়েটিভ স্পেস, আমার এটা আমার ক্রিয়েটিভ এক্সপোজারের জায়গা। মানে আমার যেটা চিন্তা ভাবনা, যেটা আমি সেটাকে ডেলিভার করছি থ্রু ফ্যাশন। মানে একজন কবি যেরকম নিজে তার লেখার মধ্যে দিয়ে তার এক্সপ্রেস ক্রিয়েটিভিটি করে। এক্সপ্রেস করতে পারে, আমি সেটা আমার জামা কাপড়ের মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে পারছি। মানে আমার ডিজাইন থিঙ্কিংটা, ডিজাইন প্রেজেন্টেশনটা, কম্পোজিশনটা, সেটা আমার জামা কাপড়ের মধ্যে দিয়ে আমি এক্সপ্লোর করি। তো যে কোনো মানুষ যেরকম ক্রিয়েটিভ মানুষ তার বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে এক্সপ্লোর করে, আমি এটা আমার কাছে আমার মিডিয়াম। ওকে। তোমার কাছে ফ্যাশন কি শুধুই গ্ল্যামার, নাকি কোনো রকম এটা মেডিটেশনও বলা যেতে পারে? মেডিটেশন হতে পারে না, মানে বাট ইট ক্যান বি আ গুড মেন্টাল স্টেট। মানুষ সুন্দর জামা কাপড় পরলে লোক একটা ফিল গুড ফ্যাক্টর আসে। মানুষ অনেকে জামা কাপড় পরলে একটা কনফিডেন্স লেভেল পায়, অনেকে নতুন জামা কাপড় পরলে খুশি হয়, অনেকে জামা কাপড় শপিং করলে খুশি হয়। এটা কিন্তু একটা মেন্টাল হেলথ ইনভলভ। বুস্ট করতে কাজে দেয়। মেন্টাল হেলথ ইনভলভ। তুমি একটা সুন্দর জামা পরলে তোমাকে নিজের ভিতর থেকে একটা ভালো ফিলিং আসে, যে আমাকে দেখতে সুন্দর লাগছে, ওই যে ফিলিংটা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ফ্যাশন তো অবভিয়াসলি সেটাকে বুস্ট করে। তো সেটা শুধুই যে একটা জিনিস, বা মানুষ অনেকে দেখবে মানুষের মন খারাপ হলে মানুষ জামা কাপড় কেনে, তার কারণ কি তাকে সেটাকে ফিল গুড একটা ফ্যাক্টর দিচ্ছে। রাইট। তো সেটা ইজ অবভিয়াসলি আ পার্ট অফ ইট। তো তোমার কাছে, আমি এবার তোমার পার্সোনাল ক্ষেত্রে বলছি, যে এই জায়গাতে কি কোনোভাবে তুমি এটা নিয়ে, জাস্ট লাইক মেডিটেশন যেরকম, আমি বলতে চাইছি যে একাগ্র চিত্তে আমরা ভাবি বা ভাবনা চিন্তা করছি, তো ফ্যাশন কি তোমার কাছে এই জায়গাটা কাজ করে? আমার কাছে কাজ করে মানে, মানে তোমার কাছে ফ্যাশন কি মেডিটেশনের মতো কাজ করে? মানে তুমি একাগ্র চিত্তে ফ্যাশন রিলেটেডই ভাবনা চিন্তা করতে পারো? না 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 না, তাহলে তো আমি ফ্যাশন সন্ন্যাসী হয়ে যেতাম। অত আমি মেডিটেশন করে দেখি না, আমার যেটা ভালো লাগে সেটা আমি বানাই। এবার অবভিয়াসলি হ্যাঁ, মানে আমি যেটা বানাবো সেটাই যে প্রোডাক্ট হিসেবে হ্যাঙ্গারে জুড়বো সেটা নয়। মানে তার আগে তার প্রসেস আছে, আমার রিজেকশনও হয়, এটা ভালো লাগতে পারে, এটা কেন এজ আ ক্রিয়েটিভ সোল আমরা অনেক রকম জিনিস আইডিয়াইজেশন করতে পারি, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট কতটা সেটা ভাবতে হয়। তোমার এত তো সাকসেস স্টোরি রয়েছে, কোনো ফেলিয়ার স্টোরি যদি কিছু বলো। ফেলিয়ার না হলে সাকসেস আসবে কোত্থেকে? ফেলিয়ার, দেখো ফেলিয়ার বলতে আলাদা করে ডিফাইন করি না, কারণ ফেলিয়ারটাই আমার কাছে আমার লার্নিং। লার্নিং। হ্যাঁ, মানে আমার এভরিডে আমার ফেলিয়ার, কিন্তু সবসময় বড় স্টেজে কিছু হয় না। অনেক সময় সব থেকে বড় আমার এটা ছিল, চ্যালেঞ্জ ছিল, আমি কিন্তু ফ্যাশন কলেজ থেকে পাস আউট করে আসিনি, আমি একটা আর্ট কলেজ থেকে পাস আউট করেছি টেক্সটাইল পড়াশোনা করে। ওকে। তো আমি যখন ফার্স্ট কাজ করতে আসি কলকাতায়, আমি ফার্স্ট যখন রাজার হাউসে কাজ করতে যাই, আমার কিন্তু আমি জানিও না কোন কাপড়ের দোকানে কী কাপড় পাওয়া যায়, আচ্ছা। বা কোন টেলারের কাছে কী স্টিচ করতে হয়, বা ব্লাউজের কাটিং কী করে করে। ব্লাউজের কাটিং তো আমাকে নিজেকে করতে হবে না, মাস্টারটা করবে, কিন্তু আমাকে তো জানাটা দরকার। আমি না জানলে সেখানে আমি নতুন রকম কোনো এক্সপেরিমেন্ট করতে পারবো না। আমি যদি ভাতটা কী করে রান্নাই করতে না জানি, আমি তো বিরিয়ানিটা বানাতে পারবো না। তো সেরকমই তোমাকে নিজের বেসিক জিনিসটা জানতে হলে, আমি আমার টেলারের কাছে শিখেছি, এতে আমার কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটাকে আমি ফেলিওর বলবো না, সেটাকে আমি আমার লার্নিং বলবো। আমি জানতাম না, যেটা আমার না জানাটাকে আমার কখনো ফেলিওর হতে পারে না, না জানাটা আমার লার্নিংয়ের জায়গায়, সেটাকে আমি এক্সপ্লোর করেছি এবং তারপরে আমি সেটাকে এগিয়েছি। এবং এরকম অনেক ইনিশিয়ালি অনেক জায়গা আছে আমি কিছু জানিই না জিনিসটা কী, এটা একটা জিনিস বানিয়েছি, এটা ভালো হয়নি,
কিন্তু আমি সেটাতে মন খারাপ করিনি, ভালো হয়নি বলে সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, যাতে নেক্সট টাইম ওটা সেকেন্ড টাইম না হয়। এখন অনেক সময় অনেক কিছু মনে হয় যে এই জিনিসটা হচ্ছে না, সেটাকে আমি ফেলিয়ার হিসেবে কনসিডার করতে পারি, বা সেটাকে আমার মনে হয় না এই ভুলটাকে আমি ঠিক করতে পারি, সেটা আমাদের সবসময় আপডেট করতে হয়। নিজেকে অলওয়েজ এটার মধ্যে রাখতে হয়। হ্যাঁ, নতুন জেনারেশন যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসবে বলে ভাবছে বা ভাববে, তাদের জন্য তোমার যদি 5টা টিপস তুমি দাও যে কিভাবে করা উচিত বলে তোমার, তুমি তো প্ল্যান করে আসোনি, আনপ্ল্যান্ড ওয়েতে তুমি এসেছো, বাট আজকে তুমি সাকসেসফুল হয়েছো। সাকসেসফুল সাকসেসফুল যদি ভেবে নিই সাকসেসফুল হয়ে গেছি, সেদিনই আমার শেষ দিন। ওকে। কেন, মানুষ কখন সাকসেস হয়, যখন সে তার এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়। আমি যেটা করছি, হ্যাঁ, সেটা চারটে মানুষ সেটাকে অ্যাকনোলেজ করতে পারে। সাকসেসফুল হয়ে যায়নি আমি কখনোই, আমি আই এম অন দ্য ওয়ে অফ গোয়িং টু দ্যাট সাকসেস জোন, ট্র্যাক। ট্র্যাক। ওকে। নতুন যারা আসছে আমার কাছে, তিনটে জিনিস খুব লাইফে ইম্পর্টেন্ট হওয়া উচিত। একটা হলো ফোকাস, তুমি কি করতে চাইছো লাইফে। একটা হলো সেটার প্রতি ডেডিকেশন, এবং তার প্রতি অনেস্টি। তুমি যাই করো, তুমি সেটা যদি অনেস্টলি করো, সেটা ছোটোতম ডিজাইন এবং এমন ছোট একটা ঘরের চারটে জিনিস বানিয়েও তুমি সেটা যদি অনেস্টলি সেটাকে প্রেজেন্ট করো, সেটার অ্যাকসেপ্টেন্স এবং সেটার লং রানে কখনোই সেটা হারিয়ে যাবে না। কিন্তু তুমি যদি সেটাকে একটা অন্য লোকের জিনিস কপি করে শুরু করো, বা অন্য লোকের জিনিস ধার করে শুরু করো, সেটা কিন্তু একটা টাইমে হয়তো তোমার চলবে, কিন্তু সেটা লং রানে চলবে না। তাই তুমি যেটাই করতে চাও, ফ্যাশন বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আসতে চাও, তোমার সেই কাজের প্রতি ডেডিকেশন এবং অনেস্টি থাকা খুব ইম্পর্টেন্ট। বাকি এখন সোশ্যাল মিডিয়ার যুগে নিজেকে প্রমোট করা ইজ নাথিং লাইক ইট। আর নিজের ব্র্যান্ডিং নিজেকে করতে হবে, তোমাকে কেউ তুলে দেবে না। তোমাকে নিজের জামা নিজেই মানে এখন ধরো আমার চারটে টিমের লোক আছে যারা ছবি তুলে আপলোড করে, কিন্তু একটা টাইম ছিল আমি নিজের জামা নিজেই ছবি তুলে আপলোড করেছি। নিজেই কি লোককে বলেছি, আমি কোনোদিনও, হ্যাঁ, এটা তো লোককে বলি প্লিজ আমার জামা পরো, কিন্তু তুমি নিজের ব্র্যান্ডিং নিজেকে করতে হবে। আর এর মধ্যে কোনো ছোট হওয়া বড় হওয়ার কোনো ব্যাপার নেই। তোমার জিনিস, তুমি একটা জিনিস প্রেজেন্ট করছো মার্কেটে, সেটাকে তোমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। সেটাকে নিজেকে যতটা তুমি রেগুলারলি করবে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেটা খুব ইজি। তুমি চারটে ছবি দিলেই মানুষকে, সেই ছবি বুস্ট করলেই 50টা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখন মানুষের কাছে পৌঁছানোটা ইজি। তাই নিজের কাজের জায়গায় অনেস্টি এবং ডেডিকেশনটা থাকলে, বাকি জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করলে, আমার মনে হয় যে কোনো প্রফেশনেই এগোনোটা খুব ইজিয়ার। রাইট। যদি অভিষেক রয় ফ্যাশন ডিজাইনার না হতো, তাহলে নেক্সট কোন প্রফেশনে যেতে? এই রে, তো কোনো ভেবেই দেখিনি কী হতাম। তার রেস্টুরেন্ট খুলতাম, রান্না করতে খুব ভালোবাসি, রেস্টুরেন্ট খুলতাম, একটা একটা ক্যাফে খুলতে পারতাম, বা চাকরি করতাম। বাহ। তোমার ডিজাইনিংয়ের মুহূর্তের সবচেয়ে মজাদার মুহূর্ত যদি একটু শেয়ার করো। মজাদার মুহূর্ত, প্রচুর মজাদার মুহূর্ত। মানে ইনিশিয়ালি কাজটা, প্রসেসটাই তো মজা। মানে আমি যখন একটা জিনিস তৈরি করছি, সেটার মধ্যে ফেলিওর আছে, সেটার মধ্যে মানে কখনো সবসময় যে ভুল হয়, তো ঠিক হয় তার তো কোনো মানে নেই, প্রচুর ভুল হয়। সে ভুলও হচ্ছে, সেই ভুলটাকে ওভারকাম করাটাই মজা আমার মনে হয় আমার কাছে। অনেক সময় অনেক জাজমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। আমি জাজমেন্ট জীবনে কোনোদিনও কোনো জাজমেন্টকেই গুরুত্ব দিইনি। মানে হ্যাঁ, পজিটিভ জাজমেন্টকে অবভিয়াসলি গুরুত্ব দিয়েছি, যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, বা তুমি এইটা জিনিস, অনেক সময় তোমার এটা বেড়ে যাচ্ছে, নিজের অহংবোধটা বেড়ে যাচ্ছে, সেটাকে একটু কমাও, সেই জাজমেন্টকে আমি সবসময় গুরুত্ব দিই। কিন্তু কোনো ওই আননেসেসারি জাজমেন্টকে কোনোদিনও পাত্তা দিই না আমি। ভেরি গুড। আচ্ছা, সাপোজ ধরে নাও তোমাকে যদি এখন ভিন গ্রহের প্রাণীদের জন্য ডিজাইন পোশাক এটা তৈরি করতে হয়, কীরকম ভাববে? আমি তো তাদের দেখিনি, যাদের ভাববো তাদের কল্পনাতেই করতে পারবো না। হ্যাঁ, এখন যদি তুমি বলো কৈমিলকে জাদুকে দেখে জামা বানাতে, আমি বানাতে পারি, কিন্তু আমাকে তো কারোর জন্য জামা বানাতে তাকে তো ইমাজিন করতে হতে হবে। মানে আমি একটা স্ট্রাকচার তো ভাবতে হবে, সে লম্বা না বেটে না, সে কিরকম দেখতে, সে কি প্রাণী, সে দাঁড়াতে পারে না শুতে পারে, সেটাই তো আমি জানি না। তাকে তুমি না দেখলে তাকে ইমাজিন করতে পারবো না। হ্যাঁ, তুমি যদি বলো এখন নিজের কল্পনার জগতের একটা মানুষকে তুমি ইমাজিন করে বানাও, সেটা আমরা সবসময় বানাচ্ছি। আমাদের এই ম্যানিকুইনের যে আমরা ইলাস্ট্রেশনের ড্রয়িং করি, সেগুলোকে আদৌ মানুষ এখন দেখতে, অত লম্বা ঠ্যাং কারোর হয় না, কিন্তু সেটাকে আমরা ইমাজিন করি। তো সেই ইমাজিনেশনে আমরা অনেক রকম জামা পরে পড়তে পারি, কিন্তু সে একটা কোনো জিনিসকে না দেখে তার পক্ষে বানানো তো ইম্পসিবল। এআই নেক্সট, এই যে তোমাদের যে কাজটা রয়েছে, এটাকে কি কোনোভাবে রিপ্লেস করে দেবে ইন ফিউচার? কি মনে হয়? এআই তো আর মাথাটাকে রিপ্লেস করতে পারবে না।
মানে ক্রিয়েটিভিটিটাকে রিপ্লেস করতে পারবে না। এআই মানুষকে অনেক ইজি করে দেবে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও এআই অনেক ইজি করে দেবে। মানে আমি আমার যে ভিজুয়ালাইজেশনটাকে সেটাকে অনেক ইজিয়ার ওয়েতে আমাকে প্রেজেন্ট করবে। এই যে রাইট নাও অনেক মডেলকে এআই এর থ্রুতে প্রেজেন্ট করা হচ্ছে, আমরা লাস্ট পুজোতেও দেখেছি অনেক বড় বড় ব্র্যান্ড যারা রয়েছে তারা এআই এর থ্রুতে বিভিন্ন ফটো নিয়ে এবং সেখানে সমস্ত রকম গয়না টয়না পোশাক সব কিছু দিয়ে দিয়েছে। একদম। তো এই যে জায়গাটা যখন তৈরি হচ্ছে তখন পোশাকের ক্ষেত্রেও কি এআই কোনোভাবে এফেক্ট করবে বলে একদম তোমার মনে একদম হয় না? নিশ্চয়ই কেন করবে না? মানুষের এখন তো মানুষকে মানে একটা জামার 5টা কালার অপশন আমরা যদি মানুষকে দেখাতে চাই, সে এআই তো সব থেকে বেশি হেল্পফুল। মানে সে ইনস্ট্যান্ট সেটা 5টা কালার করে দেবে বা বা ইনস্ট্যান্ট তোমাদের, 5টা আমি ডিজাইন যেটা করে বলতে দেবে। চাইছি যে ফ্যাশন ডিজাইনার হ্যাঁ, অথবা যারা এই ইন্ডাস্ট্রিতে যুক্ত তাদেরকে কোনোভাবে কি তাদের আর্নিং এর ক্ষেত্রে, একদম আমি যদি পয়েন্ট আউট করি সেই জায়গাতে কি 4টে কোনোভাবে লোকের কাজ ডিস্টার্ব তো করতে হবে? কমাবেই, কমবেই। একদম কমাবে। তুমি ধরো আমি একটা আমার অ্যাসিস্ট্যান্ট যদি 3টে ডিজাইনার রাখতে হতো, আমার এখন একটা ডিজাইনারের কাজ হয়ে যাবে। ওকে। কারণ সে তো এআইতে 5টা ডিজাইন আমাকে বার করে দেবে, 5টা লোক যেটা কাজ করতো তো 1 মিনিটে সেটা করে দিচ্ছে। কিন্তু যদি তোমার মধ্যে প্রিয়োরিটি থাকে তাহলে সেটা এআই কখনো রিপ্লেস করতে পারবে না, এটা তুমি বলতে ইনার চাইছো? ক্রিয়েটিভিটি তো কখনোই কেউ নিতে পারবে না এআই। মানে আমার যে থিঙ্কিং প্রসেসটা যে 5টা লোকের থেকে আলাদা বা 5টা ডিজাইনে যে 5 রকম করে ভাবে, সেটা তো করতে পারবে না এআই। তো যে সিস্টেম জেনারেটেড, রাইট। সেটা একটা সিস্টেম্যাটিক্যালি ভাববে। মানে সে যে লাল মানে লালই বোঝে, কিন্তু আমি যে লাল মানে 5টা লাল ভাবতে পারি। রাইট। লালের যে প্রেজেন্স সেটাকে 5টাকে দেখাতে পারি। হ্যাঁ, এআই যেটা আমাদের হেল্প করবে, আমাদের এই ভিজুয়ালসটাকে আরো প্রমিনেন্ট করে দেবে। ওকে। তো আজকে আমরা ছিলাম এতক্ষণ মিস্টার অভিষেক রয়ের সাথে, রয়েজ, এবং একটা ভালো জায়গা তৈরি করেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। এবং নট অনলি কলকাতা, নট অনলি বেঙ্গল, টলি বলি সব জায়গাতেই কিন্তু এখন রাইট নাও অভিষেক রয় একটা বহুল চর্চিত নাম। তো আজকের জন্য আমাদের এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলে এটুকুই। দেখা হবে নেক্সট টাইম, নেক্সট এপিসোডে। আর অভিষেক রয়কে অবশ্যই আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ তার ব্যস্ত শিডিউল থেকে এতটুকু সময় বার করে দেওয়ার জন্য, এবং আশা করি ভবিষ্যতেও আবার আমরা বসতে পারবো। এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আরও জানতে, আরও শুনতে, আর অবশ্যই এক্সপ্লোর করতে। ধন্যবাদ।